This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শশীদি প্রথমে আপনার কাছে আসবো। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে দলিত বিরোধী মন্তব্য কেন? না, সত্যি আমরা তো দুঃখ প্রকাশ করি যে আজকের দিনেও আমরা এইটা দেখার জন্যে জীবিত রয়েছি। সংবিধানে যিনি প্রণেতা এবং এই সংবিধান যেটা 25শে নভেম্বর 49 সালে, এইটাতে সব কিছু লেখা আছে। ভারতবর্ষের নাগরিক হিসেবে যে আমরা জন্মগ্রহণ করছি, এই মাটিতে সমস্ত মানে আমাদের জীবনযাত্রা, সরকার, প্রশাসন, ক্ষমতা, জুডিশিয়ারি, পার্লামেন্ট, গভর্নেন্স মানে শাসন কিভাবে হবে, সবটাই লেখা রয়েছে এর মধ্যে। আজকে যিনি প্রণেতা এবং শুধু তার সঙ্গে 200 জন মহিলা পুরুষ মিলে যে তর্ক বিতর্ক ডিবেট ড্রাফটিং করে যেই সংবিধান, পবিত্র সংবিধান, আজকে এইভাবে তাচ্ছিল্য করে এই কদর্য ভাষায় অপমান করাটা, এটা সত্যি মানা যায় না। কিন্তু আপনি ভেবে দেখুন তো, যে জনসংঘ বলুন, আরএসএস বলুন, এদের যদি আপনি তাদের সংবিধানটা দেখেন, তারা কোনো দিনই এটা গ্রহণ করেননি যে ডক্টর বি আর আম্বেদকর, তিনি মাইনরিটি থেকে এবং এই পিছিয়ে পড়া বর্গের তিনি বিলং করেন এবং তিনি সংবিধান প্রণয়ন করবেন কিংবা প্রণেতা হবেন এই দেশের, সেটা তারা কোনোদিন গ্রহণ করেননি। এই জন্যে তারা এই সংবিধানকে মানেননি। তা বলতেন যে এই সংবিধান কিন্তু ভারতবর্ষের রিফ্লেকশন নয়। আর এটা এদের মানসিকতা চিরকালই ছিল। আজকে গৃহমন্ত্রী যে বলেছেন, গতকালকে যে বলেছেন, সংবিধান উপর আলোচনা করতে গিয়ে একেবারেই বহিঃপ্রকাশ হয়ে গেছে তাদের ভিতরের, তাদের এইটা তাদের নিজস্ব সংবিধানে রয়েছে। সুতরাং তারা যদি আপনি তালিকা বানান যে কাদের, বিজেপি কিংবা এখন বর্তমান কি আরএসএস, জনসংঘ কাকে ঘৃণা করে? মহাত্মা গান্ধীকে ঘৃণা করতো, খুন হয়ে গেছিলেন কারাতে, জানেন। তারা ঘৃণা করেন ডক্টর বি আর আম্বেদকরকে। আজকে এই কদর্য ভাষা অসম্মান চিরকালই তারা করতেন, সেটা আজকে ভাষায় রয়েছে। তারা অসম্মান করতেন জওহরলাল নেহরুকে, যেটা চিরকাল তাদের একটা এজেন্ডা রয়েছে। এইটা আমরা সত্যি বলি যে, এবং ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে লিখেছেন যে আমরা সংবিধান তো লিখলাম, কিন্তু এর সফলতা নির্ভর করে যারা সরকারে থাকবেন এবং এইটাকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে শাসনে যারা রয়েছেন কেন্দ্রে, তারা সংবিধানকে, যেটাকে ইংরেজি বলে ধজ্জিয়া উড়া দিয়েছে, মানে একেবারেই না মানা জায়গা। এবং আজকে এই পর্যায়ে এই ভাষা ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এটা পরিষ্কার যে দলিতের হত্যা, দলিতের নির্যাতন সারা ভারতবর্ষে, তাদের কোনো বিচার হয় না। এই যে কাস্টের বিরুদ্ধে, একেবারেই বিভিন্ন কাস্টের বিরুদ্ধে যে কথাবার্তা বিজেপি করে কিংবা কোনো কাজই করেন না। শশীদি একটুখানি আটকাচ্ছি, আপনি দুর্ভাগ্যজনক বললেন। আমাদের সঙ্গে বিজেপির প্রতিনিধি রয়েছে, তার কাছে যাব, এবং কংগ্রেসের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে রয়েছে, আমি প্রত্যেকের কাছে যাব। কিন্তু তার আগে আমরা শুনে নেব ঠিক কি বক্তব্য, যার পরিপ্রেক্ষিতে একেবারে সংসদ উত্তাল হলো এবং ভারতীয় রাজনীতিও উত্তাল হয়ে উঠল। গতকালকের বক্তব্য শোনাবো এবং তার পাশাপাশি আজ অমিত শাহ, তিনি সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন, আজই বা কি বললেন শোনাবো। मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। कांग्रेस पार्टी बाबा साहब को भारत रत्न न मिले, इसका बड़े जतन से प्रयास करती रही। कांग्रेस के पास इस संविधान के ऊपर की चर्चा में बाबा साहेब आम्बेडकर विरोधी कांग्रेस है, इसका कोई जवाब नहीं बचा। संविधान विरोधी कांग्रेस है, इसका कोई जवाब नहीं बचा। चिर परिचित अपनी पुरानी नीति पर कांग्रेस आई है और उन्होंने मेरे बयान को तोड़ मरोड़ कर आधा ही दिखाकर जनता के सामने रखना और भ्रांति फैलाने का प्रयास किया है। পরপর অভিযোগ উঠছে যাদের দিকে, বিজেপির তরফ থেকে। শতরূপা রয়েছে, বিজেপির প্রতিক্রিয়া। শতরূপা।
শিলাদিত্য, আমি প্রথমেই বলি যে তোমরা অন্যান্য চ্যানেল বা কংগ্রেসের মতন যদি এক্সট্র্যাক্ট না দেখাতে, পুরো স্পিচটা দেখাতে, তাহলে আমায় এখানে বসিয়ে এক্সপ্লেনেশন দিতে হতো না। দেখাও নি যখন, আমাকে কয়েকটা কথা ডেফিনেটলি বলতে হচ্ছে। রাজ্যসভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুরুই করেছিলেন আম্বেদকরজিকে, মানে যে ধরনের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং বারংবার বিভিন্ন পংক্তি তুলে, সেটা যদি তোমরা দেখাতে আমাকে এখানে এত এক্সপ্লেন করতে হতো না। কিন্তু আমি এখানে একটা অন্য কথা বলতে এসেছি। আমি জাস্ট এক লাইনের জন্য আটকাবো, বিতর্ক যে অংশটা নিয়ে সেই অংশটা তুলে ধরেই আমরা আপাতত আলোচনা করছি। ডেফিনেটলি তোমরা যে কোনো অংশ তোলো, কিন্তু আমরা ছোটবেলা থেকে রেফারেন্স টু দ্য কনটেক্সট বলে আমরা প্রশ্নের উত্তর দিতাম যে একটা লাইন তুলে আনা হচ্ছে, সেটা কোন কনটেক্সটে বলেছে, আগে কি হয়েছে পরে কি হয়েছে, সেটা পুরো পিকচারটা দিলে তাহলে পুরো দেশ বুঝতে পারতো। যাই হোক, দেশ এখন যথেষ্ট ভালো বুঝতে পেরেছে। আমি জাস্ট কয়েকটা জিনিস একটু রিপিট করে দিচ্ছি। কনস্টিটিউশনে বলছে কারা, যারা এতদিন ধরে 75 বছর লাগলো কনস্টিটিউশন ডে কোন দিন এইটা সেলিব্রেট করতে। কনস্টিটিউশন নিয়ে বলছে কারা, শশী পাঁজাদির মতন অত্যন্ত, উনি মানে শি ইজ ভেরি রেসপেক্টেবল মন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না, কিন্তু উনার পার্টি কনস্টিটিউশন কুটি কুটি করে ছিঁড়ে দিয়েছিলেন। কনস্টিটিউশন নিয়ে বলছে কারা, কংগ্রেস, যারা একমাত্র কনস্টিটিউশন হাতে নাড়া ছাড়া আর কিছু করে না। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে বলছি। এখানে কন্টিনিউয়াসলি এত বছর ধরে রিজার্ভেশন বলো, ওবিসি বলো, যে কটা মানে হাইলাইট এখানে, পঞ্চতীর্থ বলো, যে কটা হাইলাইট এখানে আম্বেদকরজি করেছেন, সেগুলো প্রত্যেকটা এত বছর ইগনোর করা হয়েছে। স্পেসিফিক্যালি নেহেরুকে নিয়ে যখন এত কথা হচ্ছে, হ্যাঁ আমরা নেহেরুকে পছন্দ করি না কেন, তার অনেকগুলো কারণ আছে। একটা আমি খুব স্পেসিফিক্যালি এখানে বলতে চাই, আম্বেদকরজিকে অপমান করে উনি পাবলিকলি বলেছিলেন, যেটা অলরেডি মানে উদ্ধৃত হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেও দিয়েছেন, যে জওহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার হওয়াকালীন উনি পরিষ্কার বলেছেন আম্বেদকর ল মিনিস্টার থাকুক না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। উনি অ্যাক্টিভলি স্যাবোটাজ করেছিলেন, উনি ইলেকশনে ক্যাম্পেইন করে ওনাকে হারানোর চেষ্টা করেছিলেন। তারা আজকে আম্বেদকরজির 100 বার নাম নিলে, সত্যি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে, এতটা নাম ভগবানের নিলে এদের অন্তত অনেকটা উন্নতি হয়ে যেত। আমি আরো কয়েকটা কথা বলা খুব দরকার। এত বছর লাগলো আম্বেদকরজির একটা ছবিকে অনার করতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে, সেটুকু কংগ্রেস করে উঠতে পারলো না। এখন শুধু বড় বড় কথা বলা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী স্বয়ং উঠে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ফরে ডিফেন্ড করার জন্য। তার কারণ এই যে কংগ্রেসের একটা রেগুলার বেসিসে পার্সোনাল অ্যাটাক করা, বহুবার বহু রকমভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা তুলে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারা নিয়ে বিভিন্ন রকমভাবে একটা ব্যক্তিগত অ্যাটাক করা, এইটা এবার কংগ্রেসের বন্ধ করার দরকার। ওরা অপোজিশনে আছে, এত বছর দেশটাকে চালিয়ে তছনছ করে দিয়েছে। আম্বেদকরজির বিন্দুমাত্র কোনোদিনও ওরা সম্মানটুকু দেয়নি। এখন বলতে খুব ভালো লাগছে, ওরা জানেই না আরএসএস, বিজেপি, আমাদের ভারতীয় জনসংঘ কি আইডিওলজিতে চলে, তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে আম্বেদকরজির দেখানো পথ। আমি যদি আরও ডিটেলসে দিই তোমার শো শেষ হয়ে যাবে। আমি এইটুকু শুধু বলছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন, আমাদের কোনো বিজেপির কোনো একজনও আম্বেদকরজির কোনোভাবে অপমান করার আমরা চেষ্টা করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। অভিষেকের কাছে আসবো ঠিক এই জায়গা থেকেই। খালি শতরূপাকে বলে দিই, পুরো অংশটা দেখানো তুমি যেমনটা বললে যে শোয়ের পরিপ্রেক্ষিতে টাইম শেষ হয়ে যাবে, তুমি যে কথা বলছিলে তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, ঠিক সেই জায়গায় যেখানে বিতর্ক সেটা। পরপর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, কেন এই অভিযোগের জায়গায় আসবে এক। দ্বিতীয়ত, তারপরেই আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হলেন অমিত শাহ। কোথাও কি চাপ? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিক্ষিত মানুষদের সম্বন্ধে আমার সত্যি তথ্য নিয়ে কিছু বলার নেই। 1952 সালের উনি মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে রাজ্যসভায় বম্বে স্টেট থেকে। আমরা সবাই জানি যে রাজ্যসভায় জিততে গেলে বিধায়কদের ভোটে জিততে হয়। সেই সময় কারা বিধায়ক ছিল মহারাষ্ট্রে, কাইন্ডলি আমার একটু বলে দাও। জনসংখ্যার কত কোটি বিধায়ক ছিল, কাইন্ডলি আমার একটু বলে দাও। 1952 থেকে 1956 উনি রাজ্যসভার সাংসদ ছিলেন মহারাষ্ট্র, তখন নাম ছিল বম্বে প্রভিন্স। একটু জানতে হবে, এটা তর্ক করলে হবে না। এবার সমস্যাটা কোথায়? আম্বেদকর আমাদের কাছে ফ্যাশন নয়, আম্বেদকর আমাদের কাছে হচ্ছে আবেগের প্রতিভূ। একটা অত্যন্ত অপ্রাসঙ্গিক কথা, যে কথাটা চায়ের থেকে বলা যায় সে কথাটা সেন্ট্রাল হলে বলা যায় না, এইটুকু বোধ আশা করি আমরা। একটা ফ্যাশন হয়ে গেছে, এগুলো আমরা ঠাট্টা ইয়ার্কির ছলে বলি না, এগুলো বলা যায় না। এবং
এটা ব্যতিক্রম নয়। কেন ব্যতিক্রম নয়? তবে কতগুলো ঘটনা বলি। একটু আটকাই, ফ্যাশন হয়ে গেছে চায়ের থেকে বলা যায়, সংসদে দাঁড়িয়ে বলা যায় না, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মার্জিত কথাবার্তা বলেন, এবং আমি সেই সূত্রে বলবো যে কংগ্রেসের যিনি সোকল নেতা, ওরা তো গান্ধী ফ্যামিলির বাইরে কিছু ভাবতে পারে না। আমাকে তুমি বলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলছি, তুমি অন্তত জানো আমি কতদূর পড়াশোনা করে একটা ডিবেটে বসে, আমি সেটা নিয়ে বলতে চাই না। আজকে রাহুল গান্ধী যে লোকসভায় বসে টিটকিরি মারে, চোখ মারে, হাহা করে হাসে, মহিলাদের সম্মান করে না, তাদের মুখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অত্যন্ত মার্জিত ধরনের কথাবার্তা বলেন, তাকে নিয়ে মন্তব্য করা সাজে না। আমি ব্যক্তি শতরূপাদির অত্যন্ত গুণমুগ্ধ, এবং শতরূপাদিকে আমি এটা মিন করিনি, কিন্তু বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই বক্তব্যটা দিচ্ছেন, ওনার কাছে অন্তত এই খবরটা থাকা উচিত যে উনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন 1952 সালে, 1952 থেকে 56, বম্বে প্রভিন্স থেকে। কংগ্রেসের বিধায়কদের ভোট ছাড়াটা সম্ভব, এগুলো জানতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর জ্ঞান নিয়ে এবার সমস্যাটা হচ্ছে 4 জুন 2024 ইউপির বাদায়ুনে আম্বেদকরের মূর্তি ভাঙা হলো, একবার হলো। 5 অক্টোবর 2024 লখনৌ, যেটাকে উত্তরপ্রদেশ না উত্তম প্রদেশ বলা হচ্ছে, আম্বেদকরের মূর্তি ভাঙা হলো 5 দিন আগে। 12 ডিসেম্বর মহারাষ্ট্রের পারভানিতে 200 জন মিলিয়ে, মহারাষ্ট্রের পারভানিতে 200 জন মিলে আম্বেদকরের মূর্তি ভাঙলো। বারবার কেন বলো তো বিজেপি শাসিত জায়গাগুলোতে এই জিনিসটা হচ্ছে? তার কারণ আর্টিকেল 14, যে জিনিসটা আম্বেদকরের এবং আমাদের সংবিধানের এসেন্স, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভারতবর্ষের সবাই সমান, বিজেপি এটা মানে না। কারণ বিজেপি বিশ্বাস করে হিন্দি হিন্দু হিন্দুস্তান। বিজেপি মানে না, বিজেপি এইটাই মানে। আমি এখানে একটা সোজা প্রশ্ন করতে চাই, বড় বড় কথা রিজার্ভেশন নিয়ে না বলে, আদৌ এই যে ওবিসি, আদৌ এই ব্যাকওয়ার্ড ক্লাস দিয়ে 60 বছর কংগ্রেস তাদের আদৌ মেইনস্ট্রিমে আনার চেষ্টা করেছে? কংগ্রেস কি করলো? আচ্ছা, আমাদের ভারতবর্ষের প্রথম যিনি দলিত উপরাষ্ট্রপতি, তিনি কার সময় হয়েছিলেন? একজনের কথা শুনিনি, প্লিজ শুনিনি। অভিষেক বলো। 34% থেকে 46% রিজার্ভেশন উঠিয়ে দেওয়া হোক, এটা কাদের বক্তব্য? তুমি আমরা কথা বলো, রিজার্ভেশন যেটা আছে SC ST OBC, এটা কাদের সময় থেকে আছে? এই সব আলোচনা করতে গেলে অন্য প্রসঙ্গে চলে যাবে। আমি তোমায় অন্য কথা বলি। আম্বেদকরজির লেখা প্রথম যে বক্তব্যটা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া শব্দটাকে ভেঙে দেওয়া হলো। সংবিধানের অ্যামেন্ডমেন্ট করে বলা হচ্ছে এটা ভারতবর্ষ বলা হবে। ইন্ডিয়া মানে ভারতবর্ষ, আমরা সেটা অস্বীকার করছি না। ইন্ডিয়া দ্যাট ইজ কল্ড অ্যাজ ভারতবর্ষের লেখা আছে, ইন্ডিয়াটাকে ভেঙে দেওয়া হলো। দাঁড়াও, মধ্যপ্রদেশের বিধায়ক পুত্রদের যখন দলিতদের গায়ে, শুনতে খুব খারাপ লাগলেও, যখন প্রস্রাব করে, তখন আমরা কোনো বিরোধিতা শুনতে পাই না। আমরা শুনতে পাই না যখন দলিতদের খাপ পঞ্চায়েত বসিয়ে তাদের মানে বিয়ের বারাত থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এইগুলো নিয়ে আপত্তির জায়গা। এবং কেন বলো তো আমরা এত আলোচনা করছি? হাতরাস কেন ঘটেছিল বলো তো? হাতরাসে কিন্তু অন্য ধর্মের মানুষ অন্য ধর্মকে কিছু করেনি। কোনো এক ঠাকুর সম্প্রদায়ের মানুষের দলিত একটা বাচ্চাকে করেছে। কেন এই প্রশ্ন বারবার করে বিতর্কের জায়গা চলে আসছে, সেটাই আমরা খোঁজার চেষ্টা করব। চন্দনদা, কেন এই প্রসঙ্গ চলে আসছে, এবং কোথাও কি মনে হচ্ছে না যে সংসদে যে প্রসঙ্গ, যে বিষয়গুলো আলোচনা হওয়ার জায়গা, সেখান থেকে কোথাও একটা সরে যাওয়ার পরিস্থিতি তৈরি হলো হঠাৎ? একদমই ঠিক। যে দেখো, আমি প্রথমে বলছি, ব্যক্তিগত কোনো ব্যক্তি কি বলেছেন তার উপর নিশ্চিতভাবে এটা খুবই নিন্দনীয় কথা বলেছেন, কিন্তু তার থেকেও বড় কথা শিলাইত্য, এটা তুমি যদি আইডিওলজিক্যালি বোঝো তাহলেই এটা বোঝা যাবে। আমার এখন ডাউট হচ্ছে যে উনি সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বাঞ্চ অফ থটের ওপর হাত রেখেছিলেন, আমরা তো দেখতে পাচ্ছি না, ফলে ডাউট হচ্ছে আমার। আমি জানি ডাউট হয়তো পরে ক্লিয়ার করে দেব, কিন্তু আমি দুটো জিনিস বলছি। এক হচ্ছে যে এটা তো আজকের থেকে নয়, এই বিচারধারায় এসছি। আপনি যখন আম্বেদকরের কথা বললেন, 1949 সালের 25শে নভেম্বর আম্বেদকর নিজেই কনক্লুড করছেন তার ভাষণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই বলে যে একটি মানুষ একটি ভোট দেবে, এই অবধি করা গেল। কিন্তু একটি ভোটের মূল্য সমান মূল্য হবে, আপনার ভোট, আমার ভোট, টাটার ভোট, আদানির ভোট, আম্বানির ভোট, তা আর্থিক স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা সব যেন এক হয়, তার জন্যই এই কনস্টিটিউশন। সেটা আমরা ফেল করেছি এতগুলো বছরে, অনেক ক্রিটিসিজম সেটা নিয়ে থাকতে পারে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই গণপরিষদকে সেদিনের জনসংঘ মনুস্মৃতি রাখা হয়নি বলে সমালোচনা করেছিল।
এই জনসংঘ সেদিনকে সমালোচনা করেছিল। আজকে যারা এই কথা বলছেন, কারণ এটা তারা সহ্য করতে পারছেন না, যারা বিশ্বাস করেন যে চতুর্বর্ণ প্রথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের জন্ম মাথা থেকে, ক্ষত্রিয়ের বুক থেকে, এটা যারা এখনো বিশ্বাস করেন, যারা এখনো আরএসএস মহিলাদের আলাদা করে তাদের সংগঠনে ঢুকতে দেয় না, যারা এখনো বিশ্বাস করেন বলেই তাদের এমএলএ এমপির ছেলে মেয়ে শিডিউল কাস্ট কোনো মানুষের মুখে প্রস্রাব করে দিচ্ছেন, কোনো বিচার হয় না। মনে হচ্ছে তাদের দেশের মন্ত্রী, এই দেশের মন্ত্রী সংবিধান শপথ নিয়েছেন, গলি মারো শালোকে বলছেন, কোনো বিচার হয় না। এটা করতে করতে বিচার ব্যবস্থায় একজন বিচারপতি এলাহাবাদ হাইকোর্টের, এই যদি আমাদের আইন ব্যবস্থা থেকে এরকম বেরোয় তো তখন কি হবে? বিচারপতি পর্যন্ত এমন কথা বলছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদব, যা ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে যিনি বিচার ব্যবস্থায় আছেন তার পক্ষে শোভা পায় না। আমার প্রশ্ন, সাভারকর আর আম্বেদকরের লড়াইটা ছিলই, সাভারকর আর আম্বেদকরের লড়াইটা ছিল 4 রকম ভাবে। একটা হচ্ছে ন্যাশনালিজমের প্রশ্নে, একটা হচ্ছে কাস্ট সিস্টেমের প্রশ্নে, একটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেমের প্রশ্নে। 4টে প্রশ্নেই সাভারকরপন্থী বা গোলওয়ার্করপন্থী আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, এরা সব সময় চেয়েছে হিন্দু 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 এই পরিচয় থেকে। সে গরিব না বড় লোক, তার আর্থিক সুবিধা কি, সে কিভাবে খাবে, কি বেঁচে থাকবে, এটা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।